ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৪০। জিয়াউল আহসানকে বাংলাদেশের কসাই বললেন চিফ প্রসিকিউটর। গণহত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো ৮ কর্মকর্তাকে। রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল, অধ্যাদেশের খসড়া অনুমোদন। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা সিদ্ধান্ত নেবে জনগণ, বললেন ফখরুল। টিসিবির পণ্য পেতে ভোগান্তি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ফিরতে হচ্ছে খালি হাতে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১শে সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। সংবাদে আরও থাকছে, তারেক রহমানের জন্মদিন আজ, প্রবাসে থেকেও দেশের স্বার্থে করে যাচ্ছেন কাজ। রাজধানী সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। প্রায় ২.৫ ঘন্টা পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। বুধবার বেলা ২:৩০টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এতে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই এলাকার সড়কগুলোয় অসহনীয় যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ শিক্ষার্থী আহত হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে বিকেল ৪:৩০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। এরপর সিটি কলেজের শিক্ষার্থীরা পিছু হটে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ের কাছে কিছুক্ষণ অবস্থান নিয়ে ক্যাম্পাসের দিকে চলে যায়। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে বসনিয়ার কসাই কারাদ্জিচের সঙ্গে তুলনা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শুনানিতে অপরাধের বিবরণ দেওয়ার সময় জিয়াউল আহসানকে বাংলাদেশের কসাই বলে উল্লেখ করেন তিনি। শুনানি শেষে পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ৮ সাবেক কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। শাকের আরজুর রিপোর্ট। সকাল 10:30টায় গাজীপুর থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয় পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি সহ ৬ জনকে। প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় আবুল হাসান, মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, মোহাম্মদ শাহিদুল ইসলাম, মোহাম্মদ মাজহারুল হক ও মোহাম্মদ আরাফাত হোসেনকে। এরপর কেরানীগঞ্জ থেকে পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং NTMCর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আনা হয়, রাখা হয় ট্রাইব্যুনালের হাজতখানায়। পরের শুনানিতে প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার পক্ষ থেকে জুলাই-আগস্টের সারা দেশে গণহত্যার ঘটনার বর্ণনা করা হয়। সেখানে বলা হয়, জুলাই-আগস্টে সারা দেশে হত্যা, গণহত্যা ও গুমের ঘটনার মূল নির্দেশদাতা তারা। সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে সারা দেশে গুলি, হত্যা, পঙ্গু ও সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি, প্ল্যানিং, প্রিপারেশন, অর্ডার, কমপ্লিসিট, এই সমস্ত বিষয়ে আইনের যে সমস্ত ধারাগুলো প্রযোজ্য তার ক্ষেত্রে সেই বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত সংস্থা দিয়েছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গুম, নির্যাতন সহ নানা অপরাধের জনক বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর। আর নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। আমাদের এই বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে
এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। এরপর আব্দুল্লাহিল কাফি সহ এক এক করে প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। তদন্ত শেষ করতে 2 মাস সময় চাওয়া হলে ট্রাইব্যুনাল 1 মাসের সময় মঞ্জুর করে। ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। গণমাধ্যমে জিয়াউল আহসানকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করে জিয়াউল আহসানের বোন। আগামী 2 সপ্তাহের মধ্যে আমাদেরকে দরখাস্তটি ফাইল করতে হবে এবং দরখাস্তটি শুনানি হবে। উনি বরখাস্ত না, উনি সম্পূর্ণ ওনার যে বেনিফিট সহ উনি একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। 19 ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। আওয়ামী সরকারের ক্ষমতাধর সাবেক 7 পুলিশ কর্মকর্তা ও এক সেনা কর্মকর্তার ট্রাইব্যুনালে হাজিরার প্রথম দিনে তাদের ছিল ভিন্ন ভিন্ন অভিব্যক্তি। কেউ কান্নাকাটি করে, কেউ চিৎকার চেঁচামেচি করে, কেউ বা হাত নেড়ে তাদের অভিব্যক্তি জানান। প্রিজন ভ্যান থেকে আদালত কক্ষের কয়েকটি ঘটনা জানাচ্ছেন শাকের আরজু। প্রিজন ভ্যানে করে জুলাই আগস্ট গণহত্যার বিচারের ট্রাইব্যুনালে হাজির করা হয় সরকারের এক সময়ের দাপুটের 7 পুলিশ কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালককে। এদিন অন্যদের কোনো অভিব্যক্তি না থাকলেও এজলাস ও এজলাসের বাইরে অভিব্যক্তি প্রকাশ করেন গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম ও এনটিএমসির চেয়ারম্যান জিয়াউল আহসান। আদালতে অভিযোগ উপস্থাপনের সময় মাজহারুল ইসলামকে ভুল করে সাভার থানার ওসি হিসেবে পরিচয় করিয়ে দেন চিফ প্রসিকিউটর। আন্দোলন দমনে সাভার থানার ওসির যে ভূমিকা ছিল সে বিষয়ে বর্ণনা দিতে থাকেন তিনি। সে সময় এজলাসে কান্নায় ভেঙে পড়েন গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম। তিনি বলেন তিনি কখনো সাভার এলাকায় দায়িত্বে ছিলেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি শিক্ষার্থীদের পক্ষে ছিলেন। এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান এজলাসে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন, তবে ট্রাইব্যুনাল বলেন আইনজীবীর মাধ্যমে পরে তার বক্তব্য শোনা হবে। আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়তে চাইলে 2 পুলিশ তার হাত চেপে ধরলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রিজন ভ্যানের ভেতর থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আয়নাঘর নামে কোনো ঘরে তিনি চাকরি করেননি। বুধবার ট্রাইব্যুনালে আসামিরা আত্মীয় স্বজন ও আইনজীবীদের সাথে দেখা করার সুযোগ পান। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশের সুযোগ রেখে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। খসড়ায় ট্রাইব্যুনালে বিচার কাজের অডিও এবং ভিডিও ধারণের বিধান রাখা হয়েছে। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। দায়িত্ব নিয়ে 3 মাসের মধ্যে প্রথমবারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের ত্রয়োদশ বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ও জাতীয় মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়াও মুজিববর্ষ উদযাপনে ব্যয়ের হিসাব উপস্থাপনের পর বাতিল করা হয় চলমান বাজেট বরাদ্দ। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী পরিষদ সচিব। অনুমোদিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশে যুক্ত বিধানগুলো উল্লেখ করেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। একটা মামলার প্রসিডিং চলছে। প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে চাইতে পারেন যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না, সেই ওই ইন্টারলোকুটরি অ্যাপিল তারা করতে পারবেন। এই প্রভিশন যুক্ত হয়েছে এবং সেটা একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে 30 দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে। অধ্যাদেশ জারি হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। একটা অভিনবত্ব বা আমরা একটা মডার্ন হয়েছি, প্রোগ্রেসিভ হয়েছি, এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসক্রিপশনে ছেড়ে দিতে পারি। কোর্ট হয়তো এগুলি পরবর্তীকালের রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্য তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে। এই আইনের প্রভিশনটা রাখা হয়েছে। প্রয়োজনে বিদেশ থেকে আইনজ্ঞ নিয়োগের সুযোগ রাখা হয়েছে সংশোধিত অধ্যাদেশে। অবজারভার রাখার যে বিষয়টা, বাইরে থেকে কাউকে আনা, এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।
রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছালে এই প্রক্রিয়া সহজ হবে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে লড়বে কিনা তার সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলোই। প্রধান উপদেষ্টা অচল হয়ে পড়া ব্যাংক সচল করা, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সহ নিরাপত্তা খাত নিয়েও কথা বলেন। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই জাতীয় নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে একটি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। আমরা যদ্দূর পারি উদ্ধার করি, এটা ভুল ত্রুটি হবে স্বাভাবিক। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী রোডম্যাপে সমান দৃষ্টিভঙ্গি, সমান প্রচেষ্টা দুটোর পেছনেই থাকবে নির্বাচন ও সংস্কার। নির্বাচনটা দিয়ে দেন, কাজ হয়ে যাবে। আমরা বলি নির্বাচন দিয়ে দেবো। সেই জন্য বলছি আমি তো বলতে পারছি না, বলতে হবে তাদেরকে। আরে 4 বছর ধরে আমাদেরও তাদেরকে রাখতে পারবেন না। যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মণ্ডলী, তারা বলে আজকে আমারে ছেড়ে দেবে। তবে রাজনৈতিক ঐকমত্য ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে বারবার মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, ডিসেম্বরের শেষ নাগাদ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে, কিন্তু প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন। আমরা একটা দলিল পেলাম যেটা রাজনৈতিক দলগুলোর সামনে দেব, যে এটা বলেন কোনটা আপনাদের পছন্দ, যেটা করতে চান, করে যেতে চান সেটা করব, আর যেটা অপছন্দ বা কেউ একমত হতে পারছে না সেগুলো বাদ রাখ। তাদের নেগোসিয়েশন, তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা আমরা সাহায্য করব। ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে টানাপোড়েন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ভাগ ভাগ করে পাওনা শোধ করা হচ্ছে। টাকা তো আমি ভবিষ্যতের জন্য দিচ্ছি না, রিভিউ হবে ভবিষ্যতের জন্য। যেটা আমি করে ফেলেছি, যাতে কনজিউম করে ফেলেছি, তার টাকা দিতে হবে না। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাংকিং খাতকে সচল রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলেন। সাংবাদিকতার উপরে হামলা হয়নি, প্রবেশাধিকারের উপরে হামলা হয়েছে, এবং সেখানে ইমেইলে করা যাবে, টেলিফোনে করা যাবে, যা কিছু শুধু ঘরে ঢুকতে পারবে না। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগকে বাধা দিতে পারে না, তবে গণহত্যা চালানো শেখ হাসিনা সহ সবাইকে বিচারের আওতায় আনতে হবে। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীর ফুলগাজী উপজেলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ ও ত্রাণ বিতরণ। এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ বিএনপি দিচ্ছে না, তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আওয়ামী লীগকে বাধা দিতে পারবে না। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিকে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। তিনি বলেন, বিএনপি আশা করছে অন্তর্বর্তী সরকার সব জঞ্জাল পরিষ্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে। 15 বছরের যে জঞ্জাল, সেই জঞ্জালকে সাফ করতে সময় লাগে। এখন ওনাদেরকে একটু সময় দিতে হবে। ওনারা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের দস্যুরা পালিয়েছে, তাই দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার কর্মকাণ্ড রহস্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, সালমান এফ রহমান কারাগারে বসে অরাজকতা করার চেষ্টা করলেও সেটি বন্ধ করতে পারছে না সরকার। একটা স্থিতিশীল সরকারের মধ্যে কে ভালো কে মন্দ উনি উনার বিবেচনা দিয়ে তার পছন্দ অপছন্দ দিয়ে করানোর চেষ্টা করছেন। সালমান এফ রহমান তিনি যে কারসাজি করছেন, তিনি যে নানা অপতৎপরতা চালাচ্ছেন দেশের মধ্যে, কই এটার ব্যাপারে তো আমরা কোনো পদক্ষেপ নিতে দেখিনি। টিসিবির পণ্য পেতে পোহাতে হচ্ছে ভোগান্তি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পাওয়া যাচ্ছে না পণ্য। পরিমাণ এবং সরবরাহ ব্যবস্থাপনা নিয়েও রয়েছে অভিযোগ।
তবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে অচিরেই সুষ্ঠু ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। দেশে 70 টাকা কেজি চাল, 38 টাকা কেজি চাল পাই আমি আমার পেট্রোল দেওয়ার জন্য। কম দামে পণ্য পেয়ে বেশ খুশি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা শফিকুল ইসলাম। এই দুর্মূল্যের বাজারে টিসিবির এমন উদ্যোগে নিম্ন আয়ের অনেক মানুষই কিছুটা স্বস্তি পাচ্ছে। ঢাকায় 50টি ও চট্টগ্রামে 20টি ট্রাকে করে ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রি করছে টিসিবি। প্রতিটি ট্রাক থেকে 350 জন ক্রেতা 4টি পণ্য কিনতে পারছেন। এর বাইরে সারা দেশে 1 কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য পাচ্ছে ভোক্তারা। একজন ক্রেতা ভর্তুকি মূল্যে সর্বোচ্চ 5 কেজি চাল, 2 কেজি মসুর ডাল, 2 লিটার সয়াবিন তেল ও 3 কেজি আলু কিনতে পারেন। বাজারে সবকিছু দাম বেশি হয়ে গেছে, এটা এখন বর্তমান কম দামে পাচ্ছি, এটা খুব ভালো হচ্ছে। এরকম আমরা পাইলে তো ভালো, আমরা তো পাই না, পাই কারা বড় লোকে পাই যায়। আরও পরিমাণ বাড়ালে ভালো হয়, সবাই পায় মালগুলো, যাতে গরিব মানুষ আমরা যাতে খাইয়ে বাঁচতে পারি। তবে দাম কম হলেও পণ্য পেতে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। টিসিবির মালে যে আমাদের যতটুকু আমাদের সেভ হয় তার সাথে বেশি কষ্ট হয়। এখানে কমপক্ষে 2 থেকে 3 থেকে 4 ঘন্টা সময় দেওয়া লাগে। একজন মানুষের পায়েদা ডুয়াই দেয় পরিচিত, এটা মেয়ে লোকটা ইয়ারা চুলো টানা টেনে, এই কাজটা যাতে না করতে পারে। বিশ্লেষকেরা বলছেন টিসিবির পণ্য পাওয়া নির্বিঘ্ন করতে ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। উপকারভোগীটাকে বাছাই করার যে প্রক্রিয়া ছিল, যে বিধিবিধান যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনা মাঠ পর্যায়ে কিন্তু বাস্তবায়িত হয় নাই, যার কারণে প্রকৃত যারা পাওয়ার উপযুক্ত তারা না পেয়ে অনেকেই পেয়েছে যারা এগুলো পাওয়ার উপযুক্ত নয়। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে স্থানীয় বাজারের পরিবর্তে বাইরে থেকে পণ্য আমদানি করতে হবে বলেও জানান তিনি। লোকাল মার্কেট থেকে যদি টিসিবি পণ্যগুলি সংগ্রহ করে তাহলে কিন্তু হয় কি লোকাল মার্কেটে এটা আরেকটা নেতিবাচক প্রভাব পড়ে। তো সেই জন্য সরকার যদি ডাইরেক্টলি এটা ইম্পোর্ট করতে পারে, আমদানি করতে পারে, তাহলে দেখা যাবে লোকাল মার্কেটে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এদিকে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্য উদারীকরণের মাধ্যমে বাজার সিন্ডিকেটকে অকার্যকর করা হবে। প্রত্যেকদিনই 50টা জায়গায় এই কার্যক্রমটা পরিচালনা করবো। আমরা চেষ্টা করবো এটাকে আরও বাড়ানো যায় কিনা, এবং আমরা মাঠে আমাদের সংযোগ বাড়ানোর চেষ্টা করছি, এবং সরবরাহকেন্দ্রিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে আমরা একে একে দূর করার চেষ্টা করছি এবং অতি দ্রুত দূর করার চেষ্টা করছি। টিসিবির কার্যপরিধি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 57তম জন্মদিন আজ। নানা চড়াই উতরাই পেরিয়েও আজ বিএনপির লাগাম শক্ত হাতে ধরে রেখে সামনের দিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। দেশের স্বার্থে কারাভোগের পরও প্রবাসী থেকে দিনের পর দিন কাজ করে যাচ্ছেন অকুতভয় এই নেতা। ওমর ফাহিমের রিপোর্ট। আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম, বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো। আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই ওনার বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে কোকো এরকম কোনো? আমার 2টো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছিল। তোমার আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বাংলাদেশ টেলিভিশনে এক সাক্ষাৎকারে এমনই সাদাসিধে জীবনের কথা বলেছিলেন তারেক রহমান। 1967 সালের 20 নভেম্বর জন্ম। বাবা মা দেশের সর্বোচ্চ পদে থাকা সত্ত্বেও তারেকের শৈশব কেটেছে আর 10টা সাধারণ ছেলের মতোই। রাজনীতির হাতেখড়ি পরিবারে, তবে আনুষ্ঠানিকভাবে 1988 সালে 22 বছর বয়সে বগুড়ার গাবতলী থানার বিএনপি সদস্য হন তিনি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান 2002 সালে। খালেদা জিয়ার কারাবাসের সময় থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 16 বছরের শাসনামলে শত বাধা বিপত্তির পরও দলের কাণ্ডারি হিসেবে অটল ছিলেন এই নেতা। 1/11 সরকারের সময়ে কারাগারে যেতেও পিছুপা হননি তিনি। নানা নির্যাতনের শিকার হয়ে 530 দিন কারাবন্দী থেকে 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকেই দলের দায়িত্ব কাঁধে নেন। সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিচয় থেকে বেরিয়ে ক্রমেই রাজনৈতিক প্রজ্ঞা আর সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির কাণ্ডারি ও পরিপক্ক নেতা হিসেবে আবির্ভূত হন তারেক। তার এই রাজনৈতিক সংগ্রামে সবসময় পাশে আছেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। দেশের বর্তমান পরিস্থিতিতে তারেক রহমান তার জন্মদিনে কোনো প্রকার উৎসব আয়োজন না করার নির্দেশনা দিয়েছেন। দলীয়ভাবেও কঠোর বার্তাসহ সেই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে নেতাকর্মীদের।
নতুন সময়ে নতুন ধারা রাজনীতি করতে চান তারেক রহমান, তাই নেতাকর্মীদের পরিমিতিবোধের চর্চা করতে বলেছেন তিনি। আমার নামের সাথে আজকের পর থেকে কেউ দেশনায়ক রাষ্ট্রনায়ক কথাটি ব্যবহার করবেন না। একজন সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার একান্ত অনুরোধ, আপনাদের নেতা হিসাবে এটি আমার আপনাদের প্রতি নির্দেশ। বিএনপি নেতারা বলছেন দলের ভেতরে গণতন্ত্র চর্চা এবং পরিশীলিত রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ এভাবেই এগিয়ে যাবে। রাজনৈতিক মুক্তি কি? ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক মুক্তি বলি। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় জাহাঙ্গীরনগরে বিক্ষোভ, ফটকে তালা। আবারও আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। জনগণের কাছে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিতে নির্বাচনের যৌক্তিক সময় স্পষ্ট করা জরুরি বলে মনে করে রাজনৈতিক দলগুলো। নেতারা বলছেন দায়হীনতা সরকারকে ফ্যাসিস্ট করে তুলবে, তাই অবাধ নিরপেক্ষ নির্বাচনে যতটা সংস্কার সেটুকু করাই বাঞ্ছনীয় বলছেন নেতারা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন করার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। দুদফায় প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে সংলাপ হয়েছে সেই একই চাওয়া ছিল নেতাদেরও। একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। তাই এখন আগামী নির্বাচন কখন কিভাবে হবে তার একটি স্পষ্ট রোডম্যাপ চায় রাজনীতির মাঠে থাকা জামায়াত ইসলামী ও বাসদ। আওয়ামী সরকার নির্বাচন ব্যবস্থাকে টোটালি ভেঙে দিয়েছে। পুলিশ এবং জনপ্রশাসনের লোকদেরকে অনেকটা কিনে নিয়ে মানুষ তো এখন ভোট নিয়ে উৎগ্রীব। সেক্ষেত্রে যদি একটা আউটলাইন থাকে, গাইডলাইন থাকে যে আমরা এতদিনের সংস্কারটা শেষ করব আর এই সময়ে যেই আমরা নির্বাচন করব, তাহলে আর কোনো প্রশ্ন থাকে না। জবাবদিহিতা থাকলে কিন্তু স্বচ্ছতাটা আসবেই। একটা নির্বাচিত সরকার সে যদি ভুল করে জনগণ তার জবাবদিহি চাইতে পারে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহি কে চাইবে? সে কারণে আমার মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বেশি হওয়া উচিত নয়। নেতারা বলছেন গণতন্ত্র পুনরুদ্ধার এই সরকারের মূল চ্যালেঞ্জ, তাই সংস্কার ইস্যুতে তাদের ফ্যাসিস্ট আচরণ যেন প্রকাশ না পায়। সংস্কার এবং নির্বাচন দুটো পরস্পরের পরিপূরক হওয়া উচিত, একটাকে আরেকটার প্রতিপক্ষ বানিয়ে দেওয়া উচিত নয়। এই সরকার একটা আনডেমোক্রেটিক সরকার থেকে একটা ডেমোক্রেটিক সরকারে যাওয়ার পথ উন্মুক্ত করে দেবে, ফ্যাসিজম থেকে ডেমোক্রেসির পথে উন্মুক্ত করে দেবেন। ফলে তার জন্য যা যা প্রয়োজনীয় সংস্কার দরকার সেটুকু করবেন। সংস্কারটাও দরকার আছে এবং সংস্কারের জন্য যে সময় দরকার, যেটুকু যৌক্তিক সময় দরকার, এটা ওনারা পাওয়া উচিত। নীতি নির্ধারকদের সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন নেতারা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিচার বিভাগ এখনও স্বাধীন নয় বলে মন্তব্য করেছেন গুম তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন বিচারকদের মানসিকভাবে স্বাধীন হওয়াও প্রয়োজন। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। বিচার বিভাগ কতটুকু স্বাধীন, কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে জনগণের জন্য, সে বিষয় নিয়ে জাতীয় প্রেস ক্লাবে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। যোগ দেন বিচারপতি, বিচারক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তারা বলেন বিচার বিভাগকে এখনো নিয়ন্ত্রণ করছে প্রশাসন। সাবঅর্ডিনেট জুডিশিয়ারি বলেন বা হায়ার জুডিশিয়ারি বলেন, একটা সাউন্ড রিক্রুটমেন্ট পলিসি তো আপনার থাকতে হবে, সেটা বাংলাদেশের কখনো নাই। যুক্তরাজ্য 100 বছর আগে যে আইন বাতিল করেছে সে আইন এখনো চালু রয়েছে বাংলাদেশে। সকল বিচারকদের নিয়োগ, বদলি, নিয়ন্ত্রণ সব প্রধান বিচারপতি কর্তৃক প্রযুক্ত হতে হবে, এটা আমরা সবাই চাই। এটা না হলে বিচার বিভাগের কর্মপরিবেশ, ওই স্বাধীনতা যত কথা বলছেন কোনোটাই ইনশিওর হবে না। কেবল বিচারকই নয়, রায়ের গুণগত মানও নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন গুম তদন্ত কমিশনের চেয়ারম্যান। On the question of independence of the judiciary, the judgment passed by the appellate division in Masdar Hussein's case is in my humble view a stepping stone. A stepping stone to the complete or full independence of the judiciary. বক্তারা বলেন রাজনৈতিক দলগুলো নিজের স্বার্থ হাসিলের জন্য বিচার বিভাগকে ব্যবহার করেছে। এখনই সময় বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। সিস্টেম যদি আমরা বিল্ড আপ করতে পারি তাহলে সবাই সোজা হয়ে যাব আমরা। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য
27 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু তাহের এ দিন ধার্য করেন। এর আগে খালেদা জিয়া সহ 10 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়ার আইনজীবী তার পক্ষে হাজিরা দেন। এদিন খালেদা জিয়া ও খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবী। আলাদা আলাদা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ভোলা 4 আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুনানি শেষে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক ইমরান আহমেদ এই আদেশ দেন। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। রাজধানী উত্তরা পূর্ব থানার গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল এবং রূপনগর শামীম হত্যা মামলায় ভোলার সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে আদালতে আনা হয়। শুনানি শেষে আনিসুল হককে 5 দিন এবং জ্যাকবকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভিকটিম ফজলুল করিমকে গুলি করে হত্যা করেন। এই মামলায় 10 দিন রিমান্ড চায়, বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব শামীম হাওলাদার নামে একজন ভিকটিমকে হত্যা করে, ওনার 10 দিনের রিমান্ড চায় আয়ু সাহেব। উভয় পক্ষে শুনানি হয়, শুনানি অন্তে বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া একাধিক মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে আনিসুল হক, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, হাসানুল হক ইনুকে। তরিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের তলবে সাড়া দেননি বাংলাদেশ ব্যাংকের 6 কর্মকর্তা। এস আলম গ্রুপের হাজার হাজার কোটি টাকা অর্থ আত্মসাতে যোগসাজশের অভিযোগ থাকায় এই 6 কর্মকর্তাকে আজ জিজ্ঞাসাবাদের জন্য সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল দুদক। 2023 সালে ইসলামী ব্যাংকে চট্টগ্রামের 3টি শাখা থেকে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন 3টি প্রতিষ্ঠানকে 3000 কোটি টাকার বেশি ঋণ দেওয়া হয়। তাদের মধ্যে একটি প্রতিষ্ঠান মুরাদ এন্টারপ্রাইজের 1054 কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের 6 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে ডাকা হয়েছিল। গত 11 নভেম্বর দুদকের উপপরিচালক কর্মকর্তা ইয়াসির আরাফাত এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠান। এদিকে দুদক কর্মকর্তা ইয়াসির আরাফাত জানান, এই 6 কর্মকর্তা দুদকের সাথে কোনো প্রকার যোগাযোগ করেননি। আগামীকাল বাংলাদেশ ব্যাংকের আরও 7 ঊর্ধ্বতন কর্মকর্তার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত কোনো কিছু পাইনি, কোনো চিঠিও পাইনি, কোনো ফোনে কোনো বিষয় জানায়নি ওনারা। ক্যাম্পাসে রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাচির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ক্যাম্পাস নিরাপদ করতে 8 দফা দাবিতে ফটকগুলোতে তালা দেয় তারা। সাভার প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই বিক্ষোভে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাচি নিহতের ঘটনায় ব্লকেট কর্মসূচি শুরু করেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের সব কয়টি ফটকে তালা ঝুলিয়ে দিয়ে প্রধান ফটকে অবস্থান নেন। শিক্ষার্থীরা জানান, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত সহ 8 দফা দাবি তাদের। কর্মসূচি চলার সময় ক্যাম্পাসে কোনো যানবাহন প্রবেশ করতে দেয়া হয়নি। ব্যাপারটা দুঃখজনক এবং আমাদের জন্য খুবই ভয়ের, কারণ আমরা ক্যাম্পাসে এসেছি 31 দিন পার হয়নি, ভালোভাবে আমরা একটা মাসও ক্যাম্পাসে কাটাতে পারিনি। এর মধ্যে আমাদের একজন সহপাঠী মারা গেছে। ক্যাম্পাসের মধ্যে যদি একটি শিক্ষার্থীর প্রাণের নিশ্চয়তা না থাকে, প্রাণের নিরাপত্তা না থাকে, এই দায়ভার অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। যানবাহন নিয়ন্ত্রণ করে অফিসগুলো, সেটা ঠিকমতো ফাংশন করে না, চরম দুর্নীতিগ্রস্ত, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ তো নেয়নি, সেদিকে ভ্রুক্ষেপও করে নাই। ক্যাম্পাসে পরিবহনগুলোকে নিয়ন্ত্রণে আনার দাবি ছাত্র নেতাদের। যে সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলাচল করে সেগুলো অতি দ্রুত সত্বর নিয়ন্ত্রণে আনতে হবে এবং আমরা চাই প্যাডেল চালিত রিকশা চালু করতে হবে। এদিকে রাচি নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সহ 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। বুধবার সকল ক্লাস পরীক্ষা স্থগিত করে শোক দিবস ঘোষণা করা হয়েছে। বেশ কয়েকটা তদন্ত কমিটি করছে এবং শর্টেস্ট টাইমে, অতি অল্প সময়ের মধ্যে আমরা তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির বিধান করব। মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাচি নিহত হন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট,
একুশে টেলিভিশন। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকেরা। এ সময় সংঘর্ষ হলে পুলিশের 2 সদস্য আহত হন। আটক হন কয়েকজন অটোরিকশা চালক। বিস্তারিত মানিক শিকদারের রিপোর্টে। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর প্রতিবাদে দয়াগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে চালকরা। আজকে দুপুরে খাবার নেই আজকে, কালকে আমরা বুঝান হাইকোর্টের রায় দিল কিভাবে? আমরা হাইকোর্টের কোনো রায় মানবো না। আমরা গরিব মানুষ, আমরা অটো চালাইয়া এটা দিয়ে দিন মজুর করে আমরা খাই। এটা কেন চলবে না? এটার মধ্যে মনে করেন সমস্যাটা কি? তাদের দাবি, রাজধানীতে 7 লাখের বেশি মানুষ অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে হঠাৎ দেয়া এই নির্দেশনা মানতে রাজি নন চালকরা। সন্তানদের লেখাপড়া, বাপ মার ওষুধ খরচ, বাজার দরের এখন যা অবস্থা তা আপনারা সবাই অবগত আছেন। আমাদের কর্মসংস্থান যদি বন্ধ হয়ে যায়, আমাদের বাল বাচ্চা নিয়ে, বাবা মাকে নিয়ে আমরা কিভাবে চলবো? প্রতিবন্ধী আমরা বন্ধ হইব না। এখন বন্ধ যদি হয় তাহলে আমি আমার বাচ্চা বউ নিয়ে কই যাবো? অটো ড্রাইভারকে যদি রিক্সা না চালাইতে দেয় তাহলে প্রত্যেকটা লোকে সরকারের গুলি করে মারতে হবে, নাহলে চাকরি দিতে হইব। ব্যাটারি চালিত রিকশা চালকদের অবস্থানে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ তাদের অনুরোধ করে সড়ক ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা পুলিশের অনুরোধ না মেনে আক্রমণ চালায়। আহত হন পুলিশের 2 সদস্য। আকস্মিক হামলার যারা এর সাথে জড়িত হামলাকারী তাদেরকে আমরা চিহ্নিত করব ও চিরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। সেনাবাহিনীর হস্তক্ষেপে প্রায় 2.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। একই সময় আগারগাঁও নির্বাচন কমিশনের কাছে বিক্ষোভ মিছিল করে অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন তারা। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে আরও একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন থাকছে। মেসির নৈপুণ্যে আর্জেন্টিনার চোখ ধাঁধানো জয়। উরুগুয়ের সাথে পয়েন্ট ভাগাভাগি করল ব্রাজিল। এর জন্য আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। একই সাথে শত্রুপক্ষের পারমাণবিক বোমা হামলা সহ নানা ধরনের ঝুঁকি থেকে সুরক্ষায় পেতে ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র নির্মাণ শুরু করেছে মস্কো। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা প্রমাণ করে পশ্চিমারা ইউক্রেন সংঘাত বাড়াতে চায়। ইউক্রেনের এই বিমান হামলা রাশিয়াকে এই যুদ্ধের সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আশরাফ শুভর রিপোর্ট। রাশিয়ার ভূখণ্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে বাঘের লেজে পা রাখল ইউক্রেন। কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই সতর্ক করেছিলেন, ইউক্রেন পশ্চিমা অস্ত্রের ব্যবহার বাড়ালে মস্কো তা ন্যাটোর সাথে যুদ্ধ হিসেবে দেখবে, যার ফল হবে বিপর্যয়কর। এরই মধ্যে এই হামলার কঠোর জবাব দেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। পাশাপাশি নিজেদের সুরক্ষায় তৈরি করছেন ভ্রাম্যমাণ বোমা আশ্রয় কেন্দ্র। রুশ কর্তৃপক্ষ জানায়, কিউবিএম নামের এসব আশ্রয় কেন্দ্র পারমাণবিক বোমা হামলা এবং অন্যান্য প্রাকৃতিক এবং মানব সৃষ্ট বিপর্যয় থেকে 48 ঘন্টার জন্য সুরক্ষা দিতে সক্ষম। এদিকে বিশেষজ্ঞরা মনে করেন, ইউক্রেনের এই আত্মঘাতী সিদ্ধান্ত যুদ্ধে আরো ভালো অবস্থানে নিয়ে যাবে রাশিয়াকে, যা মস্কোকে ন্যাটোভুক্ত দেশগুলোর উপর হামলা চালানোর সুযোগ তৈরি করে দিবে। ন্যাটোর সদস্য তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এরই মধ্যে জানিয়েছেন, আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে রাশিয়ার। হামলার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, পশ্চিমারা ইউক্রেন সংঘাত বাড়াতে কাজ করছে, যা এই হামলার মাধ্যমে স্পষ্ট হলো। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিয়েভের ছোড়া 6টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 5টি S-400 এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, চলমান যুদ্ধে কে জয়ী হবে সেটি 2025 সালের মধ্যেই নির্ধারণ হবে। ইউক্রেন যুদ্ধের 1000তম দিনে দেশটির পার্লামেন্টে দেয়া ভাষণে একথা বলেন তিনি। আশরাফ শুভ, একুশে টেলিভিশন। ঐতিহ্য নিয়মিত হবে সব টুর্নামেন্ট। তরুণ প্রতিভা খুঁজে বের করতে হকি ছড়িয়ে দেয়া হবে তৃণমূলে। অ্যাডহক কমিটির প্রথম সভা শেষে পাওয়া গেল এমন সব আশ্বাস। একই দিনে যুব এশিয়া কাপ খেলতে যাওয়া পুরুষ ও নারী দলের জার্সি উন্মোচন করেন ফেডারেশন সভাপতি। দেশের জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করার প্রত্যয় খেলোয়াড়দের। আকাশুজ্জামানের রিপোর্ট। দিন বদলের হাওয়া লেগেছে সব ফেডারেশনে।
আলাদা নয় হকিও। এরই মধ্যে গঠন করা হয়েছে অ্যাডহক কমিটি। আজ ছিল তার প্রথম সভা। সভাপতির মূল উদ্দেশ্য হকিতে গতি ফেরানো। আমরা হকি ফেডারেশনকে আবার উজ্জীবিত কিভাবে করতে চাই, এটা আমাদের হলো আসল লক্ষ্য। এটা করার জন্য আমাদেরকে টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে হবে। আগামী মাসে বসতে যাচ্ছে নারী ও পুরুষ যুব এশিয়া কাপ। খেলবে এশিয়ার সেরা 10 দল। অংশ নিচ্ছে বাংলাদেশও। বুক চিতিয়ে খেলার পরামর্শ সভাপতির। মনে রেখো, তোমরা খেলার মাঠে 11 জন খেলবে ঠিকই, তবে বাংলাদেশের 18 কোটি মানুষের শুভকামনা ও সমর্থন তোমাদের পাশে থাকবে। এশিয়া কাপের আগে বিদেশি কোনো দলের সাথে খেলার সুযোগ না পাওয়ায় কিছুটা আক্ষেপ ছিল খেলোয়াড়দের। তবে বিকেএসপিতে 3 মাস কঠোর প্রশিক্ষণ নিয়েছে দলগুলো। আমাদের নেভি, এয়ারফোর্স, আর্মি টিম, এখানে ন্যাশনাল প্লেয়াররা অনেকে আছে, তাদের সাথে কিছু প্র্যাকটিস ম্যাচ এবং বিকেএসপির সাথে আমরা অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলেছি। যেহেতু আমাদের টার্গেট আমরা সেমিফাইনাল খেলার, এখন প্রতিপক্ষ যেই আসুক না কেন আমাদেরকে শেষ পর্যন্ত ফাইট করে যেতে হবে। যে কারণে প্রস্তুতিটা মোটামুটি অনেক ভালোই হয়েছে, আর 3 মাস একসাথে থাকার ফলে আমাদের টিমটা অনেকটা আগের থেকে আরও বেশি হার্ড হয়েছে। আমরা চেষ্টা করব আমাদের দল, বাংলাদেশ দল ভালো করবে, এবং ওয়ার্ল্ড কাপের খেলার একটা স্বপ্ন আমাদেরও আছে, আমাদের মেয়েদের মধ্যে আছে। ওমানের মাসকাটে ছেলেদের খেলা শুরু 26 নভেম্বর। দল রওনা দেবে 23 তারিখ রাতে। মেয়েদের প্রতিযোগিতা শুরু 7 ডিসেম্বর। তাদের যাওয়ার কথা 5 তারিখ। আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত 40। জিয়াউল হাসানকে বাংলাদেশের কসাই বললেন চিফ প্রসিকিউটর। গণহত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো 8 কর্মকর্তাকে। রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল, অধ্যাদেশের খসড়া অনুমোদন। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা সিদ্ধান্ত নেবে জনগণ, বললেন ফখরুল। টিসিবির পণ্য পেতে ভোগান্তি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ফিরতে হচ্ছে খালি হাতে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।